আমাদের এবারকার ডেস্টিনেশন গোয়া। গোয়া হলো রঙিন স্বপ্নের এক টুকরো রাজ্য। যৌবনের ডেস্টিনেশন হলো গোয়া। আমরা অবশ্য যৌবনকালটা পেরিয়েই গোয়া পাড়ি দিচ্ছি। তো পথে যেতে যেতে যে সৌন্দর্যগুলো উপভোগ করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। পথে যেতে যেতে অনেক সুন্দর সুন্দর স্টেশন। একটা স্টেশনের নাম ক্যাসেল রক। দারুণ সৌন্দর্য দুধারে, ঘন জঙ্গল, তার মাঝের থেকে ট্রেন চলেছে অনবদ্য। সেই ট্রেনের থেকেই ঝুঁকে মাথাটা বের করে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমাদের ছুটে চলা। ট্রেনও ছুটতে চলেছে, আমরাও ছুটতে চলেছি। এইভাবে চলতে চলতে দূরে দেখা যাচ্ছে পাহাড়, দুধারে সারি সারি গাছ, ঘন জঙ্গল। ট্রেনটা কিন্তু এখান থেকে খুব ধীরে ধীরেই চলছে। আমাদের সামনেই আসছে দুধসাগর ওয়াটারফলস, যেটা হলো মাডগাঁও যাওয়ার পথে মেন আকর্ষণ। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে এই দুধসাগর ওয়াটারফলস দেখার জন্য। কখন যে আসবে ধৈর্য আর বাদ মানছে না। এবার মনে হচ্ছে আসছে, এবার মনে হচ্ছে আসছে, এরকম করতে করতেই অনেকটা জঙ্গল পেরিয়ে যাচ্ছে। ছোট ছোট অনেক ওয়াটারফলসই দেখা যাচ্ছিল, কিন্তু দুধসাগর ওয়াটারফলসটা হলো মাডগাঁও যাওয়ার পথে সব থেকে বড় আকর্ষণ। তাই আমরাও ক্যামেরাটাকে রেডি করে অনেক সময় ধরে অপেক্ষা করতে লাগলাম কখন এসে উপস্থিত হবে সেই ওয়াটারফলস। এই যে এসে গেছে দুধসাগর ওয়াটারফলস। ওয়াও, কি সুন্দর লাগছে! বৃষ্টির সাথে ওদিকে জলের কলতান, দারুণ দারুণ। কি সুন্দর অঝোর ধারায় বয়ে চলেছে। এই এক ঝলক দেখার জন্যই অধীর আগ্রহে সবাই অপেক্ষা। গুড আফটারনুন। আমরা এই জাস্ট মাডগাঁওতে নামলাম। আমাদের ট্রেনটা অনেকটাই লেট ছিল, 2.5 ঘন্টা লেট ছিল। তো জাস্ট মাডগাঁওতে নামলাম, আমরা হাম্পি থেকে আর কি আসলাম। তো এইবার যাই গোয়ার উদ্দেশ্যে, সাউথ গোয়া। ওকে, দেখা হচ্ছে আবার। চলো, এই যে মাডগাঁও স্টেশনে আমরা নেমেছি। হ্যালো, আমরা চলে এসেছি মাডগাঁও থেকে আমাদের যে সাউথ গোয়াতে চলে এসেছি, আমাদের কটেজে চলে এসেছি। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের কটেজটা কেমন। নাইস প্লেস, খুব ভালো লাগছে, একটা শান্ত স্নিগ্ধ ব্যাপার রয়েছে। চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই। এই হলো আমাদের কটেজ। চলো আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি। আমার খুব ভালো লাগছে, আমার অনেক দিনের ইচ্ছে যে আমি সাউথ গোয়াতে আসবো। এই হলো আমাদের রুম, এই হলো কাবার্ড, সব রকমই রয়েছে। ওপরটা কি সুন্দর। গুড মর্নিং গাইস। আমরা সাউথ গোয়ায় আজকে ফার্স্ট আর কি মানে সাইট সিনের জন্য বেরোবো ঠিক করলাম। বাট আজকে তো সকাল থেকেই মুষলধারে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি এখানে। এর আগে যখন ওয়েদার রিপোর্ট দেখেছিলাম এতটা বুঝতে পারিনি, বাট কালকে থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে। তো দেখা যাক আমাদের কপাল কতটা সুপ্রসন্ন হয়। তো আজকে আমরা বেরোচ্ছি এখন। আমরা ওয়েট করছি, আমাদের বাস আসবে। তো আমরা এখানে একটা স্ট্যান্ডে ওয়েট করছি। চলো দেখি কি ঘুরে দেখতে পারি আর তোমাদেরকেও দেখাবো। ফার্স্ট আমরা আসলাম সাউথ গোয়ার মিউজিয়ামে। এটা মিউজিয়াম, দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে,
তো আমি জাস্ট যতটা পারছি তোমাদের দেখাচ্ছি। ওকে, চলো ভেতরে গিয়ে আমি আবার দেখাচ্ছি। We are going to inside the museum. This is the way to go to the museum. মিউজিয়ামের ভেতরে ভিডিও অ্যালাউ নেই, তার জন্যই আমরা তোমাদেরকে দেখাতে পারছি না ভেতরটা। তাই বাইরে থেকেই তোমাদেরকে সৌন্দর্যটা উপভোগ করতে হবে। আমরা এখন এসে গেছি সাউথ গোয়ার মেরিন ফিশ অ্যাকোরিয়ামে। দেখে নাও, খুব সুন্দর, ঢোকার মুখটা খুব সুন্দর আর কি, দারুণ লাগছে। তো আমরা এবার আস্তে আস্তে এন্ট্রি করব। বৃষ্টির মধ্যেই ঘুরে বেড়াতে হচ্ছে, আর কিছু করার নেই। চলো ভেতরে কি আছে তোমাদেরকে দেখাই। হাই, দেখো কি অবস্থা, আমাকে ছাতা নিয়ে নিয়ে ভিডিও করতে হচ্ছে। এই হলো ভেতরটা। দেখ এবার ভালো করে, সরে যাচ্ছিস কেন? ভালো করে দেখ। What is it? Monoanchor. Monoanchor. उनको हम लोग खाने के लिए कौन सा पीसेस डालते हैं? छोटा छोटा Starfish. एक ग्रुप वन फिश है। हम लोग कैसे साथ में रहते हैं, फैमिली रहते हैं ना, जैसे वो लोग भी साथ में रहते हैं। देखो ग्रुप में हाँ ग्रुपर है, उसका नाम ही ग्रुपर है। उनका भी बहुत वैरायटीज रहते हैं, डिफरेंट वैरायटीज है, कलर डिफरेंट है, शरीर ऐसा रहता है। ये देखो हम लोग घर में आउटसाइड कंट्री से लाते हैं। अमेज़न रिवर का उधर भी है ऐसा ना। सोल्जर फिश, सोल्जर सोल्जर, मीठे बातें भूल कर दिल तेरा उड़ाने। कॉपर मेटालिक शार्क, वाव, কপার মেটালিক শার্ক। এগুলো যদি বাইরে বেরিয়ে আসে কি হবে বলো তো আমাদের? ये ग्रुप शेडो फिश है, उनका खास बात है सोफी। मेरा क्या है? मैडम चलो ना, इसको बोलते हैं फिश ब्रीडिंग। कुछ देखने को मिल रहा है अभी? और एक बार না বাবা,
দেখো এটা ক্লোজে দেখলে বুঝতে পারবে, এটা পুরো জ্যান্ত। এটা আমাকে যখন তখন এই কাঁটা দিয়ে কামড়ে দিতে পারে আর কি। দেখতে পাচ্ছ কি নাইস এক্সপিরিয়েন্স। এদিকে সোজা নে এভাবে দূরে যা। আসছে দেখ পুরোটা আসছে, ওর মধ্যে ক্লিক কর, সোজা লম্বা করে ধর। না না বলে ফোন নিয়ে নেয়। পেরানা নাকি এবার দুর্গা মাতা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। বৃষ্টি মাথায় নিয়ে মা দুর্গার দর্শন করতে যাচ্ছি, কিচ্ছু করার নেই। ওই যে টেম্পল, নানান টাইপের ফুল রয়েছে মা দুর্গার পুজোর জন্য। এদেরকে একটু দেখিয়ে দিই, দুর্গা টেম্পল। আমরা এখন লতা মঙ্গেশকরের বাবা যে মন্দিরটা বানিয়েছিলেন সেই মঙ্গেশ টেম্পলে যাচ্ছি আর কি। তো একটু ওয়েদারটা আমাদের উপর দয়া করেছে, এখন অল্প একটু বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, ওই যে দেখা যাচ্ছে দেখো টেম্পলটা। मंगेश प्रसन्न टेम्पल एरिया। চলো এবার ভেতরে যাওয়া যাক। The Basilica of Bom Jesus Church is one of the biggest attraction in Goa. This church is located in Old Goa. It's around 300 years old. ওল্ড গোয়ার মূল আকর্ষণই হলো এই চার্চ, কিন্তু আমরা এত অল্প সময়ের মধ্যে এটা দেখেছি সে আর কি বলবো। মাত্র 5 মিনিট টাইম ছিল, 5টায় ক্লোজ হয়ে যাবে, ছুট্টে একদম ভেতরে ঢুকে দেখে নেওয়া আর কি।
এই সবুজ देखा नहीं कभी भी। আমাদের এই স্পটটাই ছিল আজকের লাস্ট আর কি। সন্ধে হয়ে এসেছিল প্রায়, তো আমাদের গাড়িও অনেক দূরে দাঁড় করিয়েছিল, সেখান থেকে আমাদেরকে অনেকটাই পথ হেঁটে এখানে আসতে হয়েছে। তো এই ডোনাপাওলাতেই সিংহাম বইয়ের শুটিং হয়েছিল, তো সেই শুটিং স্পটটা দেখার জন্য 25 টাকা করে এন্ট্রি ফি দিতে হচ্ছে। তো আমি একাই চট করে চলে গেলাম, আর আমার বাকি দুজন যে সঙ্গী তারা যায়নি। খুব সুন্দর এই জায়গাটা, কিন্তু আস্তে আস্তে সন্ধে নেমে আসছে, তাই আমরা আর বেশিক্ষণ সময় এখানে দিতে পারলাম না। যতটুকু সম্ভব তাড়াতাড়ি দেখে নিলাম। এই সেই স্পট যেখানে সিংহামের শুটিং হয়েছিল। আমরা এবার আস্তে আস্তে সিঁড়ি দিয়ে এগিয়ে যাচ্ছি ওপরে। আস্তে আস্তে বলবো না, খুব দ্রুতই আমি এগোচ্ছিলাম, কারণ সবটা তাড়াতাড়ি কভার করতে হবে। আবার গাড়ি টাইম বেঁধে দিয়েছিল যে এই সময়ের মধ্যেই চলে আসতে হবে। আরব সাগরের জল এত সুন্দর, চারিপাশে নারকেল গাছের সারি। গোয়া চিরকালই দেশ বিদেশের বহু পর্যটককেই কাছে টানে। গোয়ার মেন আকর্ষণই হল নীলচে সবুজ এই আরব সাগরের জল। আর তার সঙ্গে অবশ্যই নারকেল গাছের একটা আলাদা কেমিস্ট্রি। গুড মর্নিং গাইজ, আজ আমাদের সাউথ গোয়ায় তৃতীয় দিন। এই থার্ড দিনে আমরা তো এই আসলাম আজকে সমুদ্রের পাড়ে। কালকে তো আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছিলাম, তো এই এখন জাস্ট আসলাম। আর বৃষ্টি কিন্তু কন্টিনিউ চলছে, মানে ও কি বলবো, এত বিরক্ত লাগছে না, সো ইরিটেটিং। কিন্তু কী করবো, আর তো আশা কবে হবে তার তো ঠিক নেই। তো যেটা এনজয় করতে পারি সেটাই করে নিই। তো এই বিচে আসলাম আমরা, কোলভা বিচেই আমরা কাছেই রয়েছি কোলভা বিচের। তো কোলভা বিচে এখন আসলাম আমি আর রাজীব। তো ছেলে আসেনি, ও বসে বসে মুভি দেখছে। আমরা দুজন এবার তোমাদেরকে একটুখানি বিচটা দেখাবো ঘুরে, চলো দেখিয়ে দিই। ওই যে দূরে খুব নিরিবিলি বিচটা কিন্তু একদম। উত্তরে মহারাষ্ট্র, পূর্ব দক্ষিণে কর্ণাটক, পশ্চিমে নীল সবুজ আভাযুক্ত আরব সাগর, এর মাঝেই ভারতের সবচেয়ে ছোট্ট রাজ্য গোয়া। বাঁধনহীন যৌবনের জন্য গোয়ার খ্যাতি থাকলেও এর সৌন্দর্য আপামর দেশবাসীকে সর্বদাই হাতছানি দেয়। এই গোয়ার সৌন্দর্যই লুকিয়ে রয়েছে এর অপরূপ বালুকা বেলায়। এখানকার মানুষ টেনশন কি জিনিস তা হয়তো বোঝেই না। এখানকার প্রকৃতি, আবহাওয়া, সমুদ্র, বালুকা, তট সব কিছুই মুক্ত। তাই আপনিও যখন এখানে এসে পড়বেন, আপনিও আত্মহারা হয়ে পড়বেন। সানন্দেই গোয়ার ছন্দে তাল মেলাবেন।
আনন্দে হাত তুলে নেবেন পছন্দের পানীয়তে। লাগছে আমরা হাঁটতে হাঁটতে কোলভা বিচ থেকে পান্ডলিম বিচে চলে আসলাম। একটু রোদের দেখা দিয়েছে, সূর্যি মামা একটু আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। তো আমরা এমনিতেও যেখানেই যাই সমুদ্র এলাকায় গেলেই হেঁটে হেঁটেই অনেক বিচ কভার করে ফেলি, সেটা সুযোগ হচ্ছিল না, আজকে সেটা বেরিয়ে পড়েছি। আমরা দুজনে স্কুটি নিয়ে বেরিয়েছি। নারকল গাছ তলায় তুলতে ভিডিও করতে 8টা থেকে 8:30টার মধ্যে বেরোতে হয়, বাট বৃষ্টি হচ্ছিল বলে আমরা তখন বেরোইনি। তারপরে হঠাৎ করে দেখলেন 11টার দিকে ওয়েদারটা একটু বেটার হলো, তো আমরা ঝট করে একটা স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে। দেখি কি আবিষ্কার করতে পারি। আমরা এখন এই যে বিচটায় চলে এসেছি, এটা হলো ট্রিনিটি বিচ। বেশ ভালোই লাগছে স্কুটি করে ঘুরতে। দেখো ট্রিনিটি বিচটায় কি সুন্দর লাগছে, ট্রলারগুলো দাঁড়িয়ে রয়েছে। এই যে আমরা স্কুটি নিয়ে ঘুরতে বেরিয়েছি, তার মধ্যে রাজীব বাবা একটু পোজ দিয়ে নিচ্ছে, সুন্দর দুপাশে নারকেল গাছের সারি। 1510 সালে বিজাপুরের সুলতান ইউসুফ আদিল শাহের থেকেই গোয়া দখল নেয় পর্তুগিজরা। 1961 সাল পর্যন্ত গোয়া পর্তুগিজদের দখলেই ছিল, তারপর ভারতের অন্তর্ভুক্ত হয়। 19 ডিসেম্বর এই দিনটি গোয়াতে প্রতি বছর পালিত হয়। ভারতের সবচেয়ে ছোট রাজ্য গোয়া জনবসতির দিক থেকেও 4র্থ স্থানে অধিকার করেছে। দক্ষিণ গোয়ার সদর হলো মাডগাঁও, এটি হলো জুয়ারি নদীর দক্ষিণে অবস্থিত। আমরা এই যে সাউথ গোয়ায় আগন্ডা বিচ, বাটারফ্লাই বিচের দিকে রওনা দিয়েছি। তো আমরা যে স্কুটি ভাড়া নিয়েছি আমি আরও একবার বলে দিই, এটা 500 টাকা ভাড়া নেয়। সকাল 8:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সময়। তবে আপনাদেরকে অবশ্যই বলবো যে স্কুটি ভালো করে চেক করে নেবেন। যদি কোনো রকম ডিসপুট থাকে, কোনো প্রবলেম থাকে, অবশ্যই সেটা ফটো তুলে রাখবেন যাতে কোনো সমস্যায় না পড়তে হয়। আর হ্যাঁ, তেল নিজেকে আলাদা করেই ভরে নিতে হয়, ওরাও ভরে দেয়, টাকা দিয়ে দিতে হয়। আর আপনাদেরকে বললামই যে আমাদের একটু বেরোতে দেরি হয়ে গিয়েছিল, কিন্তু নর্মালি আপনারা সঠিক টাইমেই বেরোনোর চেষ্টা করবেন, তবেই আপনারা সবটা কভার করতে পারবেন। আমরা এখন পুরো পাহাড়ের টপে রয়েছি। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, স্কুটি করে একদম পাহাড়ের টপে ঘুরে বেড়াচ্ছি। আমরা এখন কাবোদারামা ফোর্টের দিকে এগিয়ে যাচ্ছি, অনেকটাই দূর। এটা
পাহাড়ের টপে রয়েছি। রাস্তাটা খুব খারাপ, তাই রাজীব একা স্কুটি নিয়ে চলে গেল। এতটা নিচে ডাউন, এতটা ডাউন, এত খাড়াই রাস্তা। তো দেখো রাস্তাটা কতটা নিচে নেমে গেছে, আর নিচে ঝর্ণারও আওয়াজ পাওয়া যাচ্ছে। কোনো ফলস রয়েছে, ওয়াটার ফলস আছে শিওর, এত জোরে আওয়াজ হচ্ছে। গোয়া এসেও গ্রামের মেঠো পথ দিয়ে আমরা চলেছি। ঠিক মেঠো পথ বলা যায় না, কিন্তু একদম নির্জন নিরিবিলি পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি, একদম এক্সট্রিম সাউথের দিকে। আমরা চলে এসেছি কাবো দে রামা ফোর্টে। তারপরে আমরা এই কাবো দে রামা ফোর্টে এসে পৌঁছালাম। সেই 11:35 স্টার্ট করেছি, এই জাস্ট নামলাম, 1:30 বেজে গেছে। এতটা দূর এবং পাহাড়ি পথ, চড়াই উচ্চাই পেরিয়ে আমরা অ্যাট লাস্ট কাবো দে রামা ফোর্টে পৌঁছেছি। 2 চাকায় চেপে অবশেষে আমরা দীর্ঘ পথ অতিক্রম করে বললামই যে কাবো দে রামা ফোর্টে ঢুকেছি। তো আপনাদেরকে বলে দিই যে রামায়ণ মহাকাব্য থেকে এই কাবো দে রামা ফোর্টের নামকরণ হয়েছে। এই দুর্গটা প্রথমে সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহৃত হতো, পরবর্তীকালে এটি কারাগারে পরিণত হয়। এটা কিন্তু পর্তুগিজদের শাসনের অনেক আগেই নির্মিত, তবে দুর্গটি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। পর্তুগিজদের কিছু কামান ও একটি চার্চ এখনও রয়েছে। কাবো দে রামা ফোর্টে রাজীব উঠছে। চলো এবার স্টেপ বাই স্টেপ ওঠা যাক। এখানে শুটিংও চলছে, অনেক কিছু শুটিং হয় মনে হচ্ছে। আবার 2 চাকায় চেপে অন্য একটা স্থানের উদ্দেশ্যে রওনা দেওয়া। তো এটা কিন্তু একটু অন্যরকম এক্সপিরিয়েন্স, মানে অনবদ্য এক্সপিরিয়েন্স যাকে বলে। তো এইভাবে পাহাড়ি পথে চড়াই উচ্চাই পেরিয়ে গাড়ি চালিয়ে মানে এইভাবে ঘুরে বেড়ানো এর আগে হয়নি, আমরা অন্তত করিনি এর আগে। যদি না তবে তুমি বলো। এখানে প্রচুর কাজু গাছ, যার জন্য আমরা দেখছিলাম যে গোয়ায় প্রচুর কাজু বিক্রি হচ্ছে, অনেকটাই সস্তা। তো এখন বুঝতে পারছি কেন, কারণ প্রচুর কাজু গাছ, সব দিকেই দুধারে পুরো কাজুর গাছ।
লোক আর তো রাস্তা তো একদম শুনসান, খুব সুন্দর রাস্তা, ফাঁকা রাস্তা, কিন্তু এত বাঁক, বেশ টাফ আর কি ড্রাইভিং। তার মধ্যে গাড়িটাও খুব একটা ভালো নয়, কিছুটা খাটারা, ঠিকঠাক করে ব্রেকও ধরছে না, তবুও চলছি আমরা। দুধারে সারি সারি কাজু গাছ, উফ, এই যদি কাজু সিজন হতো সেই সময় যদি আমরা যেতাম তো মুঠো মুঠো কাজু ছিঁড়ে নিয়ে খেতাম। পাশে কি সুন্দর সব বসেছে ফল নিয়ে। এটা জানা ছিল না, হঠাৎ করে বেরিয়ে গেলাম, কিন্তু বেরিয়ে দেখি রাস্তায় সত্যি বেশ এতই এই পাহাড়ি রাস্তায় কখন যে বাঁক, কখন যে খাড়া, কখন যে নিচে নেমে যাচ্ছি কিছুই বোঝা যাচ্ছে না। আর অ্যাকচুয়ালি তো আমাদের এর আগে কখনো, মানে আমাদের রাজ্যের বাইরে এইভাবে কখনোই গাড়ি চালানো হয়নি, স্কুটি, তো বেশ টাফ আর কি। এর আগে দেখেছি যে পাহাড়ি রাস্তায় চালানোটা বেশ টাফ, তো এবার সেটা পুরোপুরি নিজেরা ব্যাপারটা এক্সপিরিয়েন্স করলাম আর কি, কতটা টাফ চালানো। মানে রাজীব চালাচ্ছে, হ্যাটস অফ, বিশাল ব্যাপার। তার সাথে বুকটাও ধড়ফড় করছে, ওর টেনশনও হচ্ছে, এদিকে আবার বৃষ্টিও নেমে যাচ্ছে যখন তখন, আবার টাইমের মধ্যে ফিরতেও হবে স্কুটি নিয়ে, তো সব কিছু মিলে একটা ভয়াবহ অভিজ্ঞতা। জঙ্গলের মধ্যে থেকে, পুরো পাহাড়ের টপে তো, চারিদিকে জঙ্গলে ঘেরা। এইবার আমরা ফাইনালি আগন্ডা বিচের দিকে যাচ্ছি, চারিদিকে নারকেলের শাড়ি, হোয়াট আ ভিউ। এই রাস্তা ধরেই আমরা আগন্ডা বিচে পৌঁছে যাব। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, ইয়ে মাস্তি। অনেকটা কষ্ট হলো আসতে, যে চালাচ্ছে তার বেশি কষ্ট, আমি তো পিছনে বসে আছি। চলে এসে গেছি। হলো আগন্ডা বিচ। ওয়াও, নাইস ভিউ, রিয়েলি নাইস ভিউ। সোনালি বালুকা বেলা, তার দূরে সবুজ পাহাড়, নীলচে জল, সবুজ প্রকৃতি, সব কিছু নিয়ে যেন একাকার অবস্থা। আর এখানকার অপরূপ সৌন্দর্যই যেন সবসময় পর্যটককে কাছে টানে। সব কিছু নিয়ে গোয়া যেন হাত বাড়িয়ে রয়েছে পর্যটকদের দিকে। গোয়া বেরোনোর উপযুক্ত সময়টা কিন্তু অক্টোবর থেকে ফেব্রুয়ারি, তো আমরা একটু সেপ্টেম্বরে এসেছি বলেই হয়তো একটুখানি সমস্যায় পড়েছি, কিন্তু ভেবেছিলাম একটু অফ সিজন, একটু ফাঁকাও থাকবে, তারপরে সেটা আমাদের বাজেট ফ্রেন্ডলিও হবে। তবে নভেম্বর ডিসেম্বরটা বেশি ভালো লাগে, ওই সময় পুরো বিচগুলোই রঙিন আলোয় সেজে ওঠে, তো দুর্দান্ত লাগে। সাউথ গোয়ায় এসে, এই এক্সট্রিম সাউথে এসে আমার সব থেকে ভালো লাগছে কিন্তু আগন্ডা বিচ। মানে এরকমই একটা বিচে আসতে চেয়েছিলাম হয়তো, কিন্তু এটা অনেক দূর, তাই এখানে এসে থাকাটা পসিবল নয়, তাই আমরা কোলভা বিচেই রয়েছি। ওটাতে সব দিক থেকেই সুবিধা, ট্রান্সপোর্টেরও সুবিধা রয়েছে। এবার আমরা বাটারফ্লাই বিচের দিকে এগিয়ে যাচ্ছি, রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ। রাস্তাটা হলো বাটারফ্লাই বিচ যাওয়ার রাস্তা, কিন্তু আমরা হয়তো যেতে পারবো না, কারণ খুব খারাপ রাস্তা, স্কুটি নিয়ে যাওয়া যাবে না।
এটা হলো বেতুল ফোর্ট। দেখো এই রাস্তা দিয়ে বেতুল ফোর্টে যাওয়া হয়। তাহলে একটু দেখিয়ে দিই। এটা হলো বেতুল ফোর্ট। সবই ভেঙে গেছে, জাস্ট আর কি ভিউ পয়েন্ট একটা। দারুণ লাগছে এই ফোর্টের ওপর থেকে। একটা কামানও রয়েছে, দেখো তোমরা, ফোর্ট যেহেতু। ঠিক আছে, we are in another beach. খুব সুন্দর লাগছে বিচটা। আর রাস্তাটাও খুব স্মুথ। এর আগে যখন অ্যাগোন্ডা বিচে গেলাম রাস্তাটা একটু খারাপ ছিল, বাট এই জায়গাটা বেশ সুন্দর, সোজা একদম সি বিচ। এটা হলো কারমোনা বিচ, আর ওদিকে দূরে যে বিচটা দেখা যাচ্ছে ওটা হলো ভার্না বিচ। হ্যালো, আমরা শুধু ঘুরে বেড়াচ্ছি আজকে, টোটো করে ঘুরে বেড়াচ্ছি একদম। मेरा पीछा न कर, तेरी मेरी यारी होनी मुश्किल है। আমরা ঘুরতে ঘুরতে শুধু এদিক ওদিক, এই বিচ সেই বিচ ঘুরে বেড়াচ্ছি। ভালো লাগছে, এইদিকে বিচগুলো না খুব সুন্দর, ভীষণ নিরিবিলি, ভীষণ সুন্দর, শান্ত। ওয়েদারটাও আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, এটা সব থেকে বড় ব্যাপার। মাঝে সাঝে একটু বৃষ্টি হলেও এখন পুরো একদম সুন্দর আকাশ, খুব ভালো। দেখো একটা ট্রলার আসছে, সুন্দরভাবে ট্রলারটা এগিয়ে আসছে পাড়ের দিকে। কত পরিশ্রম করতে হয় এই বোটগুলোকে পাড়ে আনার জন্য। হ্যাঁ,
এই হলো আমাদের ভিনসন্স কটেজ, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। চলো আমার সাথে সাথে কটেজে প্রবেশ করো তোমরাও। খুব সুন্দর এনভায়রনমেন্টটা, ভীষণ শান্ত একটা পরিবেশ। রাত্রেবেলা ঝিঝি পোকার ডাক, ব্যাঙের ডাক ভীষণ সুন্দর লাগছিল। এখানে একটা চাইনিজ রেস্টুরেন্টও রয়েছে, রাইস বোল। এগুলো রুম, আমাদের রুমটা আগে। ওটা ভিনসেন্স কটেজ রিসেপশন। খুব সুন্দর এখানে, বেশ টালির চাল, বেশ অন্য রকমের। ওই যে দেখা যাচ্ছে সামনে ইয়েলোটা, ওটাই আমাদের একদম মিডলে। এদিকে আরও রুম আছে, টোটাল 12। গুড মর্নিং গাইস, আজ আমাদের সাউথ গোয়ার লাস্ট দিন। তো প্রথমে তো সকাল থেকে আজকেও বৃষ্টি অ্যাজ ইউজুয়াল, তো আমরা বেরোতেই পারছিলাম না, ওয়েট করছিলাম কখন ওয়েদারটা একটু ঠিক হবে আমরা বেরোবো। তো এখন জাস্ট ওয়েদারটা একটু ঠিক হয়েছে, আজ ছুটতে একদম সমুদ্রের পাড়ে চলে এসেছি। তো এই হলো আমাদের বিচটা, কোলভা বিচ, যেটার কথা তোমাদের আগেই বলেছি, সাউথ গোয়ার কোলভা বিচ। তো এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি একটুখানি সমুদ্রকে লাস্ট, মানে সাউথ গোয়ার সমুদ্রটাকে একটু উপভোগ করে নিতে, একটু এনজয় করে নিতে। আমরা একটু ওয়েট করছি যে দেখি কতক্ষণ আমাদের সাথে ভগবানও একটু সহায়তা করে। তো সমুদ্রের কাছে এসেছি, খুব ভালো লাগছে। এখন জলটা অনেক বেশি, কারণ সকালবেলাটা জলটা অনেকটা বেশিই থাকে না। ও কালকে বেরোয়নি, একদম বেরোয়নি। কালকে মর্নিংয়ে আমি আর রাজীব বেরিয়েছিলাম, কিন্তু দেবকল্প বেরোয়নি। ও ঘরে বসে কার্টুন দেখছিল, ওর প্রিয় সিনচান 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 পেয়ারা পেয়ারা দেখছিল। তো আজকে বললাম চল, আজকে লাস্ট। তো সকালে এখন বেরিয়ে পড়েছি, তাই জন্য মা আর ছেলে। তো খুব ভালো থাকো সবাই, আবার দেখা হচ্ছে নর্থ গোয়াতে গিয়ে, ঠিক আছে? আমরা আজকে আবার এই 10টার দিকে বেরিয়ে যাব, নর্থ গোয়ায় চলে যাব। তো নর্থ গোয়ায় পৌঁছাতে পৌঁছাতে হয়তো 1টা বাজবে। তারপরে যখনই টাইম পাবো নর্থ গোয়া সমুদ্রের ওখানে গিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো। ততক্ষণ তোমরা ওয়েট করো, ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই খুব আনন্দে থাকো, ঠিক আছে? চলো, টাটা।